প্রিয় বন্ধুরা, সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকেও আপার প্রাইমারির ওপর আমাদের আজকের ক্লাসটিও থাকবে। 60টি প্রশ্ন থাকবে টোটাল সোশ্যাল স্টাডিজের ওপর, ঠিক আছে। তার মধ্যে 20টি থাকবে ভূগোল, 20টি ইতিহাস এবং 20টি রাষ্ট্রবিজ্ঞান। কেমন? সব মোট কিন্তু 60টি প্রশ্ন থাকবে আগের ক্লাসের মতন। আগের ক্লাসটি তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো অযথা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ঢুকছি। দেখো, প্রথম প্রশ্ন, দ্য মাদার অফ সায়েন্স কাকে বলা হয়, মানে কোন বিষয়কে বলা হয়? অবশ্যই পারবে, সহজ প্রশ্ন দিয়েই শুরু করেছি প্রথমটা, ভূগোলকে। নেপচুন গ্রহের রং কেমন? এই বিষয়টা কিন্তু আমাদের কাছে মানে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ নয়, কেননা প্রত্যেকটা গ্রহের কিন্তু বিভিন্ন রং রয়েছে। সেগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, সেগুলো আমাদের দেখতে হবে। শুধু কেবলমাত্র নেপচুন নয়, প্রত্যেকটা গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কিন্তু একটু বোঝার মতন প্রশ্ন রয়েছে এখানে। দেখো, আমি ধীরে ধীরে পড়ছি। সূর্যের উত্তরায়ণকালে উত্তর গোলার্ধে যেদিন সূর্য সর্বাধিক উত্তরে অবস্থান করে সেই দিনটিকে কি বলা হয়? তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পারো, অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা আবার বারবার রিপিট করে পড়ে নিতে পারো। তো কোশ্চেনটা কিন্তু বোঝার কিন্তু খুব একটা কঠিন নয়। পরের প্রশ্ন দেখো, ইউনেস্কো, আমরা নামটার সঙ্গে সবাই পরিচিত। ইউনেস্কো নামক আন্তর্জাতিক সংস্থাটির উদ্ভাবক কে? কিংবা এমন যদি প্রশ্ন হয় যে ইউনেস্কো কোন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত, উত্তর কিন্তু রিচার্ড বাটলার। কেমন? তো পরের প্রশ্ন দেখো, জলের প্রতিটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? সবাই পারবো আমরা, উত্তর কিন্তু 2টি। 6 নম্বর, বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন বিশ্বের কত শতাংশ জল পরিবহন করে? হয়তো তোমরা কোশ্চেনটার আমরা হয়তো ভাবিনি এরকম একটা প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্নটা একবার ভাবো এবং উত্তরটা একবার ভাবো যে টোটাল পৃথিবীর 20% জল কেবলমাত্র আমাজন নদী সেই কিন্তু বহন করে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং এবং অবাক করা একটা ব্যাপার, ঠিক আছে। আশা করি যে যেটুকু আলোচনা আজকে হলো এটা আর কখনো ভুলবে না। কেমন? তো পরে দেখো 7 নম্বর, কত সালে জাপানে দ্বিতীয়বারের জন্য মিনামাটা রোগের প্রাদুর্ভাব ঘটে? প্রথমবার হয়েছিল একবার, এবং দ্বিতীয়বার কখন হয়েছিল? 1965 সালে। দেখো, পরের প্রশ্ন, ডিপ ওয়াটার হরাইজন ওয়েল স্পিল ঘটনাটি কোথায় ঘটে? মেক্সিকো উপসাগরে। এটা পরিবেশের জন্য একটা বড় বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল এই দুর্ঘটনাটি। হ্যাঁ, তোমরা যারা ইন্টারেস্টেড তারা গুগলে সার্চ মেরে বিষয়টি দেখে নিতে পারো। পরে দেখো 9 নম্বর প্রশ্ন, ট্রপোপজ আমাদের বিশাল পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি নাম, যে প্রশ্নটার সঙ্গে আশা করি কম বেশি সবাই পরিচিত। ট্রপোপজ বায়ুমণ্ডলের কোন 2টি স্তরের সীমানা নির্দেশ করে? দেখো, উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। কেমন? 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থান করছে? এটাও বায়ুমণ্ডল থেকে প্রশ্ন, জিওগ্রাফির। দেখো, থার্মোস্ফিয়ার। কেমন? 11 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফেরেলের সূত্র প্রকাশিত হয়? ফেরেলের সূত্র আমরা সবাই জানি, সবাই পড়ে এসেছি, কিন্তু খ্রিস্টাব্দটা কিন্তু আমরা পড়িনি। ছোটবেলায় যখন পড়েছি খ্রিস্টাব্দটা হয়তো পড়িনি। তো খ্রিস্টাব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তালিকাতেই থাকে, 1856 সালে। কোন অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হয়? উত্তর রকি পর্বতের পূর্ব ঢাল। চিনুক আমি এর আগের ক্লাসেও এরকম একটা রেখেছিলাম, লু কিংবা আধি। এই সব যে স্থানীয় বায়ু এবং
এই জিনিসগুলো কোথায় কি নাম এবং কার বৈশিষ্ট্য কেমন, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো 12 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ ভারতের কোন 4টি শহর যুক্ত? সোনালী চতুর্ভুজে আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে চতুর্ভুজ মানে 4টে শহর রয়েছে, যেটা চতুর্ভুজ আকৃতির না, সরি, মানে তোমার 4টে শহর রয়েছে। সেই 4টে শহরের মধ্যে সড়ক পথ এমনভাবে তাদের করেছে, মেলবন্ধন ঘটিয়েছে যেন একটা চতুর্ভুজ, এবং সেটাতে আমাদের ভারতবর্ষের অর্থনীতির অনেকটা অগ্রগতি ঘটেছে, অর্থনীতি, যানবাহন, অনেক কিছু। তো সেই জন্য কিন্তু এই 4টে শহরকে সোনালী চতুর্ভুজ বলা হয়। কি কি? তার মধ্যে থাকছে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। কেমন? তারপর দেখো 13 নম্বর, পৃথিবীর দীর্ঘতম জলপথ কোনটি? দেখো এটা আমাদের মনে রাখতে হবে। ভারতের দীর্ঘতম জলপথ কোনটি? এলাহাবাদ থেকে হলদিয়া জলপথ। এটা কিন্তু আমাদের যে ভারতবর্ষের জলপথ যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে দীর্ঘতম। 14 নম্বরে রয়েছে ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? আগেরটা ছিল জলপথ, এটা কিন্তু সড়ক পথ। এটা আশা করি সবাই জানি, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা। এবার যদি নম্বর চায় যে কত নম্বর জাতীয় সড়ক, সেটা কিন্তু 44 নম্বর। কেমন? দেখো পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থানে সূর্য এবং পৃথিবীর আনুমানিক দূরত্ব কত? সহজ একটি প্রশ্ন, আশা করি সবাই পারবো। উত্তর হচ্ছে 15,21,00,000 কিলোমিটার। তবে এর আগে কিন্তু একটা প্রায় লিখতে হবে। কেমন? 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী 2বার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? একটা লজিক্যাল একটি প্রশ্ন, এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বেশ। উত্তর কিন্তু মাহি নদী। অপশনে থাকতে পারে মহানদী, মাহি নদী। অনেকে হয়তো মাহি নদী মহানদী গুলিয়ে ফেলতে পারে। মাহি নদী আর মহানদী কিন্তু এক নয়। মহানদী উড়িষ্যায় অবস্থিত, এই মাহি নদী কিন্তু আলাদা। কেমন? পরের প্রশ্ন দেখো 17 নম্বর, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? আশা করি এই প্রশ্নের উত্তর কেউ তোমরা ভুল করবে না, সহজ খুবই প্রশ্ন। তবে কেন সহজ প্রশ্নগুলো রেখেছি, আমরা যদি কঠিন প্রশ্নগুলো দেখি খুব ঘন ঘন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় নিজ থেকে, মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ি যে আমরা পারছি না কেন। সেই জন্য মাঝে মাঝে সহজ প্রশ্নও রাখতে হয়। এবং পরীক্ষায় যেসব প্রশ্নগুলো হয় সেটা কিন্তু খুব সহজ কিংবা খুব কঠিন হয় না। সহজও যেমন থাকে কিছু কিছু, কঠিনও থাকে। ওর মধ্যে থেকেই যারা বেরোনোর ঠিক বেরিয়ে পড়ে। ঠিক আছে? তো আশা করি সবাই জানি এটা গোদাবরী হবে উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? কোনটি? অনেক কবার পরীক্ষাতে এসেছে। মেছো বিড়াল, আমরা সবাই জানি মেছো বিড়াল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? মেঘালয়ের মৌসিনরাম। এটিও সহজ এবং গুরুত্বপূর্ণ দুটোই। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তর কিন্তু রাজস্থানের জয়পুর শহরকে। কেমন? এবার দেখো 20টা কিন্তু জিওগ্রাফি থেকে প্রশ্ন চলে গেল, এবার 20টা থাকবে ইতিহাস থেকে প্রশ্ন। ঠিক আছে? যেমন সোশ্যাল স্টাডিজে টোটাল 60টা প্রশ্ন থাকবে, সেই 60টা প্রশ্নকে টার্গেট রেখেই কিন্তু আমাদের এগোতে হবে। এই 60 নম্বরই আমাদের চাই, এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে রাখতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের ক্লাসগুলো ধীরে 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 পরীক্ষা পর্যন্ত, যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত এগোতে থাকবে। কেমন? তো এবার থেকে ইতিহাস প্রশ্ন শুরু হচ্ছে। দেখো 21 নম্বর ইতিহাসের প্রশ্ন এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজা বৃহদ্রথ কোন রাজবংশের রাজা ছিলেন? উত্তর কিন্তু মৌর্য রাজবংশের। 22 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদ আমাদের আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হচ্ছে ষোড়শ মহাজন পদ। এই ষোড়শ মহাজন পদ দুটি শব্দের একটি শব্দবন্ধ হলেও এর ভেতরে অজস্র গুরুত্বপূর্ণ প্রশ্নে ভরা।
সেই জন্য ষোড়শ মহাজন পদ থেকে আশা করি একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবেই। কেমন? কেননা ষোড়শ মহাজন পদকে যদি অ্যাভয়েড করা হয়, ইতিহাসের, ভারতীয় ইতিহাসের অনেকটা জায়গাকে কিন্তু এড়িয়ে যাওয়া বলে ওটাকে। কেমন? সেই জন্য ষোড়শ মহাজন পদগুলো আমরা ভালো করে জানবো। বিভিন্ন রকম প্রশ্ন হয় এখান থেকে। তো দেখো এই প্রশ্নতে কি বলা হয়েছে, ষোড়শ মহাজন পদের কোন মহাজন পদটি বর্তমান আফগানিস্তানের অন্তর্গত? এটা হচ্ছে গান্ধার। আরেকটা মনে রাখার জন্য আমি বলি, এই গান্ধার থেকেই কিন্তু বর্তমান কান্দাহার, ঠিক আছে, আফগানিস্তানের একটি শহর। এটা মনে রাখার জন্য আমি বললাম। তো দেখো পরের প্রশ্ন, সেই ষোড়শ মহাজন পদের থেকেই একটা প্রশ্ন, কিংবা বলাও যায় আবার না বললেও হয় না। দেখো দ্বিতীয় বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা সবাই পারবে, মেগাস্থিনিস। বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? হর্ষবর্ধন। তার অনেকগুলো রচনা রয়েছে, কাদম্বরী, হর্ষচরিত, তাই না? সেগুলোও প্রশ্ন হতে পারে। 26 নম্বরে রয়েছে, দেখো কত সালে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়? 1206। কেমন? পরে দেখো ইক্তা প্রথা কে প্রচলন করেন? যারা কম্পারেটিভ পরীক্ষা দাও, বিভিন্ন, কেবলমাত্র আপার প্রাইমারি নয়, অন্যান্য কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের, এই প্রশ্নটিকে আশা করি অনেকের পরিচিত প্রশ্নটি। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ঠিক আছে, ইলতুৎমিশ। সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বারবার। 28 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে পাট্টা এবং কবুলিয়ত, এটিও সমভাবে গুরুত্বপূর্ণ। পাট্টা এবং কবুলিয়ত ব্যবস্থা কে প্রণয়ন করেন? উত্তর কিন্তু শেরশাহ। পরে মনসবদারি প্রথা কোন মোগল সম্রাট প্রবর্তন করেছিলেন? মনসবদারি প্রথা, কিংবা আমরা ইতিহাসের ভাষায় বলি মনসবদারি বন্দোবস্ত কিংবা মনসবদারি প্রথা, দুটোই একই জিনিস। সেটি কিন্তু আকবর প্রবর্তন করেছিলেন, মোগল সম্রাট আকবর। এবার দেখো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? আশা করি সবাই জানি, বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। এবার দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন? হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। আমরা এর আগের ভিডিওতে এই দ্বৈত শাসনের যে কুফল স্বরূপ তোমরা অবশ্যই জানো, যেটা 76-এর মন্বন্তর হয়েছিল। হ্যাঁ, তো সেটা যদি এখানে থাকতো যে কে প্রচলন করেন, কে সূচনা করেন দ্বৈত শাসন ব্যবস্থার, সেটা কিন্তু লর্ড ক্লাইভ। কেমন? তো পরপরই যখন এই মহামন্বন্তরে পুরো বাংলা ছত্রভঙ্গ হয়ে গেছে, তারপরে কিন্তু ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দেখো 32 নম্বর প্রশ্ন, কত সালে ব্রিটিশ সরকার রেগুলেটিং অ্যাক্ট পাস করেন? 1773 সালে। এবং এই 1773 সালের পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতায় 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। তারপর দেখো 33 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 সালে। 34 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কত সালে প্রবর্তিত হয়? 1793 সালে। কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো, এবং সালটা বলি, সালটা কিন্তু 1800 সাল। এবার 36 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর কিন্তু ইংরেজ এবং রণজিৎ সিংয়ের মধ্যে। কেমন? এবং সালটা 1809 সাল। এখানে রঞ্জিত বানানটা একটু ভুল আছে, মধ্যাহ্ন হবে। পরের প্রশ্ন 37 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর কিন্তু সুভাষচন্দ্র বসু।
38 নম্বর, কত সালে ক্রিপস মিশন ভারতে আসে? 1942 সাল। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি কিন্তু হিন্দ স্বরাজ গ্রন্থটি মহাত্মা গান্ধীর লেখা। রবীন্দ্রনাথের নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? আমরা সবাই জানি নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন, সেটা হচ্ছে 1913। এবার প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে তবে একটু কঠিনের তালিকাতেই পড়বে, ঘুরিয়ে প্রশ্ন। সেটা হচ্ছে কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1910 সালে। এবং সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেলজয়ী কিন্তু রবীন্দ্রনাথ। কেমন? এবং কেবল সাহিত্যে না, পুরো মানে রবীন্দ্রনাথের আগে কেউ এশিয়া মহাদেশে নোবেল পায়নি, রবীন্দ্রনাথই প্রথম। 41 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। আচ্ছা, 40 নম্বর পর্যন্ত গেল কিন্তু আমাদের ইতিহাস থেকে প্রশ্ন। এবার কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে 20টি প্রশ্ন থাকছে। 40টি হয়ে গেছে এবং রাষ্ট্রবিজ্ঞানের 20টি মিলে 60টি প্রশ্ন থাকছে। দেখো, প্রথম রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন তথা 41 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হচ্ছে সুকুমার সেন। 42 নম্বর, বোম্বে হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1862। আরেকটা আমরা মনে রাখবো, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ এই 3টা হাইকোর্টই কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে এই 1862 সালেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম যেটা হাইকোর্ট আমাদের ভারতবর্ষের, সেটি কিন্তু কলকাতা হাইকোর্ট। ঠিক আছে? তো পরের নাম্বার 43, 43 নম্বর, ভারতের হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? উত্তর কিন্তু 62 বছর বয়সে। এবং যদি প্রশ্ন থাকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন, সেটা কিন্তু হবে 65। কেমন? 65, এটা সুপ্রিম কোর্ট। তো এখানে কিন্তু 62। 44 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় সাল থাকে, কিন্তু এখানে কিন্তু কততম সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, একটু ভাইটাল প্রশ্ন। উত্তর কিন্তু 36তম। 45 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? আমরা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য সম্পর্কে সবাই অবগত, কিন্তু প্রশ্ন হচ্ছে কয়টি মৌলিক অধিকার? এটি কিন্তু উত্তর 6টি মৌলিক অধিকার। হ্যাঁ, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এইসব প্রত্যেকটা টেক্সট বইতে কিন্তু এগুলো আছে। 46 নম্বর প্রশ্ন, ভারতের একটি রাজনৈতিক দল আম আদমি পার্টি, যেটা কিন্তু দিল্লিতে অবস্থিত এবং এর যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, দিল্লির কিন্তু এক্স চিফ মিনিস্টার। তো প্রশ্ন হচ্ছে দলটির প্রতীক কি? প্রতীক কিন্তু ঝাঁটা। কেমন? তারপরে দেখো, তারপরে প্রশ্ন, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জেমস ব্রাইসি। 48, বর্তমান বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ অবশ্যই ভারতবর্ষ। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, তো ভারতের রাষ্ট্রপতিকে কে পাঠ করান শপথ বাক্য? যিনি পাঠ করান তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 50 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঙ্গরাজ্যের উচ্চ কক্ষের নাম কি? যেমন কেন্দ্রীয় সংসদের 2টো কক্ষ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, তেমনই কিন্তু কেন্দ্রীয় আইনসভার মতন রাজ্য আইনসভায়ও কিন্তু 2টি কক্ষ।
একটি উঁচু কক্ষ এবং একটি নিম্নকক্ষ। উচ্চ কক্ষে কি থাকছে? উচ্চ কক্ষে থাকছে হচ্ছে বিধানসভা এবং নিম্নকক্ষে বিধান পরিষদ। হ্যাঁ, তো আমরা বলতে পারি তো আমাদের রাজ্যে তো বিধান পরিষদ বলে কিছু শুনিনি। সত্যিই আমাদের রাজ্যে বিধান পরিষদ নেই। প্রত্যেকটা রাজ্যেই যে থাকতে হবে সেমন কোনো কথা নেই, তবে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ কিন্তু রয়েছে আইনসভার উচ্চ কক্ষ হিসেবে। কেমন? তারপরের প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অঞ্চলের অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? কোনো জেলা কোনো রাজ্য কিংবা সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এটা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। তার মধ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর ধারাতে? 360 নম্বর ধারাতে। এই ধারাগুলো আমাদের গুরুত্বপূর্ণ ধারা, এগুলো আমাদের মনে রাখতে হবে। 52 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতীয় সংবিধানে মোট কটি তপশিলি রয়েছে? একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হচ্ছে 12টি। পরের প্রশ্ন দেখো, 53 নম্বর, ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা? পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের ইতিহাস তথা রাষ্ট্রবিজ্ঞানের খুব বড় একটা আলোচনার জায়গা, যেটি কিন্তু জওহরলাল নেহরু 1951 সালে শুরু করেন। হ্যাঁ, এবার প্রশ্ন কিন্তু আমাদের সেটা নয়, প্রশ্ন আমাদের ভারতীয় সংবিধানে যেই যে পঞ্চবার্ষিক পরিকল্পনার যে ধারণাটা, এটা কোন দেশ থেকে অনুকরণ করা? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া। কেমন? এবং সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বর্তমানে নেই, সেটি কিন্তু এখন নীতি আয়োগ, যেটা 2015 সালে হয়েছে, সেটাই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা আপগ্রেডেড ভার্সান। ঠিক আছে, এবার দেখো 54 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। এবার দেখো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। গণমাধ্যম আমরা কাকে বলবো? শব্দটা একটু আলাদা রকম, হয়তো আমাদের একটু অপরিচিত মনে হতে পারে। গণমাধ্যম হচ্ছে সাংবাদিকরা যেসব, যেমন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এইসব নিউজ চ্যানেল, এগুলো। তো তারপরে দেখো 56 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অবশ্যই পারবো সবাই। উত্তর কিন্তু প্রতিভা দেবী সিং পাটিল। 57 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 326 নম্বর ধারায়। 58 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। যদি থাকে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, তিনিও কিন্তু এই একই লোক। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন, মানে স্বাধীনতার যে সেই পিরিয়ডটাই কিন্তু লর্ড মাউন্টব্যাটেনই ছিলেন। তারপর দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক? মানে একজন ভারতীয় প্রধানমন্ত্রীর হতে গেলে তার বয়স কিন্তু কমপক্ষে 25 বছর হতেই হবে। কেমন? তো সেই হিসেবে আর একবার বলি যে লোকসভার যে ভোট হয়, লোকসভার একজন সদস্যরও কিন্তু ন্যূনতম বয়স 25 বছর। পরের 60 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অঙ্গরাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, মানে বিভিন্ন অঙ্গরাজ্যে পাবলিক সার্ভিস কমিশন যে রয়েছে, পিএসসি সংক্ষেপে, ঠিক আছে, তো সেই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর কিন্তু রাজ্যপাল।
তোমাদের আজকের প্রশ্ন থাকবে রাজ্যপালকে কে নিয়োগ করেন। এই প্রশ্নটা কিন্তু তোমরা কমেন্টে দেবে। আরেকটি কথা, আমাদের আপার প্রাইমারির জন্য কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা সেখানে কিন্তু যুক্ত হতে পারো। ডেসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা অবশ্যই যুক্ত হতে পারো। বিভিন্ন ইনফরমেশন কিন্তু খুব তাড়াতাড়ি পাবে, আমাদের ভিডিওর লিঙ্কও সেখানে খুব তাড়াতাড়ি দেওয়া হয়। এছাড়া আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসের যে নোটটা আমি পড়লাম আজকে এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই নোটটিও কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপলোড করা আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো। এবং সবার শেষে যেটা কথা বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।